বিমানবন্দরের আগুন নাশকতা কিনা তদন্ত হচ্ছে বললেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। 3 দিনের মধ্যে কার্গো সেবা শুরুর সিদ্ধান্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আরমানিটোলায় সিঁড়িতে পড়েছিল মরদেহ, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী আটক। জোবায়েদের যে হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাও যেন আগের হত্যাকাণ্ডের গুলোর মতো যেন মলিন হয়ে না যায়, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরো বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফিলতি লক্ষ্য করেছি। মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত 16 জনের মরদেহ হস্তান্তর, স্বজনদের আহাজারি, প্রতি পরিবারকে 25,000 টাকা অনুদান। প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষক কর্মচারীদের বুখা মিছিল, শহীদ মিনারে অনড় অবস্থান, শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার। নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ 1 আসনে বেড়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, মাঠে বিএনপি, জামায়াত ও এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা। ফুটপাত দখলে বিবর্ণ রাজশাহী মহানগরী, সিটি কর্পোরেশনের সব সেবায় ধস, সড়কে খানাখন্দ, পাশে ময়লা, দুর্ভোগে বাসিন্দারা। এবং যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন করে বোমা হামলা ইসরায়েলের, 8 জন নিহত, হামাস আগে হামলা করে দাবি তেল আবিবের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। প্রায় 27 ঘন্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। বিমানবন্দরে কার্গো ভিলেজ নিজস্ব আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর আগুনের ঘটনা নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে যায় ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স। পুড়ে যায় কমপ্লেক্সে থাকা হাজারো কোটি টাকার মালামাল। জরুরি পরিস্থিতি বিবেচনায় পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। ফায়ার সার্ভিসের প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপন হয় 27 ঘন্টা পর। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই বিমানবন্দরের কার্যক্রম শুরু হলেও ছিল ফ্লাইট শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার বিকেলে আগুনের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জানান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থাপনা ছিল না। ভিতরে যেগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। এদিকে বিমানবন্দরে কার্গো কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো 3 কার্যদিবস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং আমাদের ব্যাংকিং কার্যক্রমটা শুরু হয়ে গেছে, ওটা সচল করতে পারছে। এবং আমাদের কিছু ডেডিকেটেড লাইন দিয়ে যে ম্যানিফেস্ট তৈরি করা, তারপরে হচ্ছে গিয়ে এয়ারওয়ে বিল যেগুলো তৈরি করবে, পার্শিয়ালি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 3 দিনের মধ্যে ফুললি অপারেশনে যেতে পারবো কার্গোর। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই কমিটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দেবে, এটা 5 তারিখের মধ্যে। তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বেই কমিটিটা তখনও হয়েছিল, সচিবের কাছ থেকেই জানতে চাওয়া হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা। রোববার রাতে বংশাল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। রাজধানীর আরমানিটোলায় টিউশনির বাসায় সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জোবায়েদের মরদেহ। জিজ্ঞাসাবাদের জন্য তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। রিপোর্ট। পুরান ঢাকার বংশাল থানার সামনে দাও দাও করে জ্বলছে আগুন। এই জন্য সহপাঠী হত্যায় চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন, গ্রামের বাড়ি কুমিল্লায়, রোববার বিকেলে রাজধানীর আরমানিটোলার নূরবক্স রোডের রৌশান ভিলায় টিউশনি পড়াতে গেলে হত্যাকাণ্ডের শিকার হন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা জোবায়েদ হোসেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে অবস্থান করে খুন হওয়া ভবনের সামনে
পরে বংশাল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। বলেন, জুবায়েদ হত্যার খুনিদের দ্রুত আটক করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের তাজা প্রাণ, আমাদের একটি ভাই আমাদের মাঝ থেকে চলে গেল, এটা আমরা আসলে কোনোভাবে মানতে পারছি না। এর সাথে যারা জড়িত বা যে জড়িত সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং সেটা অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে। হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাও যেন আগের হত্যাকাণ্ডেরগুলোর মতো যেন মলিন হয়ে না যায়। একজন মানুষকে হত্যা করেছে, সেই হত্যার শাস্তি যতটুকু হওয়া প্রয়োজন আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী ততটুকু শাস্তি তাদের হইতে হবে। জুবায়েদের এমন করুণ মৃত্যুতে শোকাহত স্বজনরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচার দাবি করেন। যারা আমার ভাই পাশ থেকে শুরু করেছে, সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টামতো শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। যে ফ্ল্যাটের সামনে সিঁড়িতে পড়েছিল ওই ফ্ল্যাটেই চলে যায় আর কি। ওখানে সব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। হত্যাকাণ্ডে 6 ঘন্টা পর আটক করা হয় অভিযুক্ত টিউশনি পড়ানো ছাত্রী বর্ষাকে। তবে সোমবার দুপুর 12টার মধ্যে বাকি অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বংশাল থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। মরদেহ ময়না তদন্তের জন্য বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানায় বংশাল থানা পুলিশ। হিমেল, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার রাতে ক্যাম্পাসের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছি আমরা সেখানে। হাসান, ক্ষয়ক্ষতির নিরূপণের অগ্রগতি কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই আছি। সেখানে সকাল থেকে দেখছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মী তারা কিন্তু চেষ্টা করছে ভিতরে গিয়ে পুরোপুরি বিষয়গুলোকে তদন্ত করবার জন্য। একই সাথে গোয়েন্দা সংস্থার অন্যান্য কর্মকর্তারা আমরা দেখছি ভিতরে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আসলে কোনো দেখার সুযোগ নেই এবং তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ এখন পর্যন্ত করেনি। তবে পুরোপুরি কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে সতর্কতার সাথে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 3 থেকে 4টি টিম তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর গেট যেটি রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু কার্গো এখন নতুন করে আসতে শুরু করে আসছে, অর্থাৎ যেগুলো এক্সপোর্ট হওয়ার মতো পণ্য সামগ্রী সেগুলো কিন্তু এয়ারপোর্টে আসছে এবং সেগুলো নতুন করে আবার যে কার্যক্রম শুরু করবার কথা সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং হয়তো আজকে থেকেই পুরোপুরি কার্যক্রম তারা শুরু করতে চাচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো যে কার্গো ভিলেজ এই এলাকাটাতেই কিন্তু পুরো আগুন ছড়িয়ে পড়েছিল, ফলে এইটিকে আর নতুন করে সংস্কার করে আসলে যে কার্যক্রম শুরু করে সেটি কিন্তু সময় সাপেক্ষ। তবে যে অংশটিতে আগুন লেগেনি ওই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কাস্টমস কর্মকর্তারা তারা কিন্তু সেটি তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু আবার নতুন করে শুরু করেছে এবং আমরা দেখেছি যে এই যে ক্ষতিগুলো হয়েছে সেটি কিন্তু আসলে পূরণ করবার মতো না। যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি বাংলাদেশের যে ব্যবসায়িক গ্রুপ যারা রয়েছেন তারা বলছেন যে এটি অন্তত 10-12 দিন পরে আসলে পুরো অর্থনীতিতে প্রভাবটা শুরু হবে। এবং এখানে আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও দেখেছি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা রয়েছে তাদের কিন্তু বেশি পরিমাণে পণ্য সামগ্রী ছিল, অর্থাৎ যে র ম্যাটেরিয়ালসগুলো তারা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমদানি করেন
সেগুলো কিন্তু এখানে কাস্টমসকে এখানে অপেক্ষায় ছিল যে সেগুলো ডেলিভারি করবার জন্য, এবং তাদের কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি, এবং একই সাথে গার্মেন্ট পণ্য যেসব ছিল সেগুলোর ব্যাপারেও কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা আসলে ব্যবসায়ীদের জন্য অনেকটা কঠিন হবে, কারণ যে গার্মেন্ট পণ্যগুলো রপ্তানি করা হচ্ছিল সেগুলো রপ্তানিযোগ্য পণ্যগুলো কিন্তু এখন যখন পুড়ে গিয়েছে সেগুলো কিন্তু নতুন করে আবার তৈরি করতে হবে, এরপরে কিন্তু সেগুলো রপ্তানিযোগ্য হবে। ফলে সেটি কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং সেটি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বর্তমান ক্ষয়ক্ষতি এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ। রাজধানীর মিরপুরে রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় নিহত 16 জনের মরদেহ রোববার রাত 10টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে নিহতদের পরিবারের মধ্যে 7 জনকে শনাক্ত করতে পেরেছে স্বজনরা। বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। এএইচ হিমেলের রিপোর্ট। গেল 14 অক্টোবর মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউন ও একটি পোশাক কারখানায় আগুন লাগে। এই দুর্ঘটনায় 16 জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। অগ্নিকাণ্ডের 6 দিন পর রোববার রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে 16টি মরদেহের ডিএনএ নমুনা ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়। পরে রাত 10টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানতে পারলাম যে আসলে এরকম আগুন লাগছে, ওকে পাওয়া যাচ্ছে না। তারপর ফ্যামিলি আসছে বাসা থেকে, বরগুনাতে ওর বাড়ি আসছে, আসার পরে নাকি তারপর তারা খুঁজে পায় না। তারপর ডিএনএ স্যাম্পল নিল, আজকে মেবি জানাইলো যে এরকম তার লাশ পাওয়া গেছে। ও প্রিন্টে কাজ করতো, একটা মানে কাটিং হেল্পার, মানে সুতা কাটতো আর কি, বসে থেকে সুতা কাটতো। এই প্রথম মান্থে ঢুকছে, এটাই প্রথম মান্থ তার। এবং যেদিন গেছে, যেদিন দুর্ঘটনা ঘটে এদিন তার লাস্ট ডে ছিল এবং স্যালারি ডে ছিল, সেদিন যায় দুর্ঘটনা। এ সময় মরদেহ হস্তান্তর ঘিরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 14 দিন মাত্র আমার বোন ডিউটি করে মরে গেছে। তার চোখে অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে মরার সময় সে নিশ্চয়ই এটাও বলছে যে গেটে যে তালা মেরে দিছে তার বিচার জন খোদা করে। তো আমি তার বিচারই শুধু দাবি করব যে গেটে কে তালা দিছিল সেই সময়, এবং যারা জীবিত বেরোইছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে আমরা যখন নিচে নাস্তা খেতে গেছি তখন গেটে তালা ছিল না, যখন আমরা উঠছি দ্বিতীয়বার তখন গেটে তালা ছিল। নিহত 16 জনের বেশিরভাগই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ সময় নিহত ব্যক্তিদের পরিবারকে 25,000 টাকা করে অনুদান দেয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ওকে ভাইয়া। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। 5% বৃদ্ধি করে বাড়ি ভাড়া দেওয়ার সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে থালাবাটি হাতে বোখা মিছিল করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অনড় থাকার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ইউসুফ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। 3 দফা দাবি আদায়ে 8ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের মুখে অর্থ মন্ত্রণালয় 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিল নিয়ে দোয়েল চত্বর পার হলে শিক্ষকদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় সড়কের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষকরা। শিক্ষকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। আমাদের এই দাবিটা অনতিবিলম্বে মেনে নেয়। দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ শিক্ষকদের। বলেন আন্দোলনরত অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয় সেই দিক চিন্তা করে আমরা, যেহেতু আমরা শিক্ষক সমাজ, আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আমরা ওখানে অব্যাহত থাকবে। আমাদের প্রতিনিধি দলের সাথে যে বৈঠক করেছিলেন এখানে কিন্তু তাদের সাথে দর কষাকষির এক পর্যায়ে ওনারা 20% আমাদেরকে দিবেন বলে আশ্বস্ত করেছিলেন। এদিকে হাইকোর্ট মাজার গেটে শিক্ষকদের সঙ্গে কথা বলেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। পুনরায় শহীদ মিনারে ফিরে যেতে শিক্ষকদের আহ্বান জানান তিনি। শিক্ষক যারা আছেন এখানে আসছিল, যে ভোকা মিছিল যে কর্মসূচিটা ছিল এটা শেষ করে ওনারা আবার শহীদ মিনারে ফেরত গিয়েছেন, ওখানে ওনারা অবস্থান করবেন। পরবর্তী কর্মসূচি এখনো পর্যন্ত আমরা জানি না, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত শহীদ মিনারে থাকবেন।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে শিক্ষকদের প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন বলে জানান শিক্ষক নেতারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন তার বক্তব্য আংশিক উপস্থাপন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ভারত পছন্দ করছে না। ফরুক বাবুর রিপোর্ট। জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছে এনসিপি। নতুন দলটির এমন আহ্বানকে সমর্থন জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সালাউদ্দিন আহমেদ। তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়, কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না, মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। তিনি জানান বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, যাদের ছবি প্রকাশ করা হয়েছে উল্লেখ করে বলেন 16 বছরের ফ্যাসিবাদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে। মনে করেছি এই বিষয়টা পরিষ্কার করা দরকার। জুলাই যোদ্ধাদের কেউ যেন কলঙ্কিত করতে না পারে সেদিকে বিএনপি কাজ করছে বলেও জানান সালাউদ্দিন। সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন বারবার আগুনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। ফরুক বাবু, দেশ টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগুনের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন এসব ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। রোববার সন্ধ্যায় রংপুরের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন এটা সিরিজ আকারে করা হচ্ছে, এমন ইতিহাস পূর্বে হয়নি। ফ্যাসিস্টদের দোসরদের এখনো খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। তারাই বিভিন্নভাবে অডিও ভিডিও নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছে। মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ। কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। নির্বাচন ঘিরে দলীয় কর্মকাণ্ডে বেড়েছে নারায়ণগঞ্জ 1 আসনে। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা ব্যস্ত প্রচারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন পুরনো রূপে আর নতুন কাউকে চান না তারা।
সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচন চান ভোটাররা। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসন ১৭৬ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটি একসময় ছিল জামদানি আর মসলিন শিল্পের জন্য প্রসিদ্ধ। তবে বিগত বছরগুলোতে ভূমিদস্যুদের কারণে হারিয়েছে রূপগঞ্জের রূপ। ভূমি রক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত রূপগঞ্জ করতে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই এবার বেছে নিতে চান ভোটাররা। যিনি যোগ্য, সৎ, সবকিছুতে ভালো থাকে, আমরা ওনাদেরকেই চাই। দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এর থেকে আমরা পরিত্রাণ চাই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ জন। তারা এখন সভা সমাবেশ, গণসংযোগ আর প্রচারে ব্যস্ত পাড়া মহল্লায়, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হ্যাভিওয়েট নেতারা বলছেন, দলীয় কর্মকাণ্ড ও জনপ্রিয়তা দেখে মনোনীত করা হলে জনগণ বিএনপিকেই জয়ী করবে। মনে করি রূপগঞ্জের মানুষ আমাকে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে জানে এবং রূপগঞ্জের মানুষের ভালোবাসা নিয়ে আমি যদি দলের প্রার্থী হিসেবে মনোনীত হই, আমি মনে করি বিপুল ভোটে আমি বিজয়ী হব। স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, খুব দুর্বল হয়ে আছে রূপগঞ্জে। আপনার ওরকম কলেজ নাই, ওরকম ইউনিভার্সিটি নাই। রাস্তাঘাটের কথা বলেন, রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। যে এইগুলিকে চেঞ্জ করে একটা মডার্ন ঢাকাকে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। রাজধানীর পাশের এই আসনে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী রয়েছেন। জনগণের ভোটে নির্বাচনে জয়ী হলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সেখানে আমি 5টি বড় বড় সমস্যা চিহ্নিত করেছি। এক হলো সন্ত্রাস, আর দ্বিতীয় হলো ভূমিদস্যুতা, তৃতীয় হলো চাঁদাবাজি, আর হলো মাদক। অতিবৃষ্টি হলে বিভিন্ন অঞ্চলে পানিবন্দী হয়ে যায়। আমার এই প্রতিশ্রুতি গেলে আমি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের সব থেকে বড় প্রতিশ্রুতি এটাই হওয়া উচিত যে আমাদের আসলে এই 54 বছরের যে আমাদের আকাঙ্ক্ষা, যেটা হয় নাই, যেটা বাস্তবায়ন হয় নাই, যেটা মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণ করা, আর কিচ্ছু না। নির্বাচনী মাঠ সবার জন্য সমান থাকবে জানিয়ে ভোটে বিশৃঙ্খলা বা আচরণবিধি ভঙ্গ হলে প্রার্থী শাস্তির আওতায় আসবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনী স্টেকহোল্ডার তাদেরকে আমরা ইতিমধ্যে বোঝানোর চেষ্টা করতে, সচেতন হওয়ার জন্য আর কি, অর্থাৎ নির্বাচনে কোনো ভায়োলেন্স হবে এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। নারায়ণগঞ্জ 1 আসনে মোট ভোটার 4,04,088 জন। এ আসনে 1986 সাল থেকে এ পর্যন্ত বিএনপি 3 বার, জাতীয় পার্টি 2 বার এবং আওয়ামী লীগ 5 বার জয় পেয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রম বাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার ঢাকায় দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এই কথা জানান দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ইসা জোহর হায়াত। মুক্তা মাহমুদের রিপোর্ট। স্বাধীনতার 3 বছর পর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়িয়েছিল কুয়েত। এরও প্রায় 4 যুগ পর রোববার ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দেশের ফরেন অফিস কনসালটেশন এফওসি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ইসা জোহর হায়াত। বৈঠকে দুদেশের সামরিক সহযোগিতা, সাইবার ও খাদ্য নিরাপত্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পদ্মায় বৈঠক শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন কুয়েতের এশিয়া বিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সামি ইসা জোহর হায়াত। ঢাকা কুয়েত সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে তার দেশের আগ্রহের কথা জানান তিনি। আমরা খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং উচ্চশিক্ষা বিষয়ে সমঝোতা স্মারক সই করার বিষয়ে আগ্রহী। শিগগিরই দুই দেশের শ্রমবাজার ফের শুরু করতে সমঝোতা স্মারক সই করার কথাও জানান তিনি। শ্রমবাজার নতুন করে চালু করতে আমরা কাজ করছি। এজন্য একটি সমঝোতা চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামনের উচ্চ পর্যায়ের সফরে এ বিষয়ে সমঝোতা সই হতে পারে। এছাড়াও ঢাকা কুয়েত ফ্লাইট বাড়ানোর বিষয়েও আলাপ চলছে। কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসেন। এফওসিতে অংশ নেবার পাশাপাশি সামি ইসা জোহর হায়াত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও সাক্ষাৎ করেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে ৩৪ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ থাকার পর রোববার বিকেল ৪টা থেকে ফের কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ পরিবহন সেক্টরে বাড়তি ট্যারিফ স্থগিত করায় এই সিদ্ধান্ত আসে। তবে অন্যান্য খাতে ট্যারিফ ৭ দিনের মধ্যে প্রত্যাহার না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চট্টগ্রাম বন্দরে গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হলে পরিবহন মালিক ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে শনিবার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। ফলে বন্দর কার্যক্রম অচল হয়ে পড়ে। রোববার দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ বাড়তি ট্যারিফ স্থগিতের ঘোষণা দেয়। যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর পরিবহন মালিক শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন পুনরায় শুরু করে। এতে সচল হয় বন্দর কার্যক্রম। বর্তমানে 230 টাকাটা আপাতত স্থগিত ঘোষণা করেছেন। আমরা এখন 57 টাকা 50 পয়সায় গাড়ি আমরা বন্দরে প্রবেশ করতে পারবো, উনি ওই আশা আমাদেরকে দিয়েছেন। এদিকে চট্টগ্রাম বন্দরে অন্যান্য সেবা খাতের উপর 41% হারে ট্যারিফ আরোপের প্রতিবাদে রোববার সকাল থেকে 4 ঘন্টার কর্মবিরতি পালন করে C&F এজেন্টস অ্যাসোসিয়েশন। এতে আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন বন্ধ হয়ে যায়। এই ট্যারিফ ইম্পোজের মাধ্যমে আমরা এই মালামাল এখান থেকে ছাড় করতে পারবো না। এই ট্যারিফ আমাদের কাছে আমাদের বহন করার কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আরোপিত ট্যারিফ আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহার না হলে বন্দর অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পোর্ট ইউজার্স ফোরাম। এমন সময় কাজটা করলেন যখন দেখবেন FBCCI নাই, চিরং চেম্বার নাই, BGME-তে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন। আমরা কিন্তু এটা হতে দেব না। আমরা গত সবাই বলেছি যে আমরা বন্ধ করে দিতে বলিনি। যেখানে বন্দর কোনো লসে নাই এই সময় ট্যারিফটা রিনেগোশিয়েট করার জন্য আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এটার মর্ম বুঝে অবিলম্বে তিনি এগিয়ে আসবেন এবং এটার সমাধান করবেন। দেশের অর্থনীতি গতিশীল রাখতে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান ব্যবসায়ীদের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী মহানগরী এখন বিবর্ণ। ফুটপাথ দখল হয়ে গেছে, সড়ক খানাখন্দে ভরা, ময়লা পড়ে থাকে সড়কের পাশে। গত 1 বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের সব সেবায় নেমেছে ধস। তবে কর্তৃপক্ষ বলছে সেবা ধরে রাখার চেষ্টা করছে। কাজী সাহেদের প্রতিবেদন। 1 বছর আগেও রাজশাহী মহানগরী এমন বিবর্ণ ও মলিন ছিল না। এখন সড়কের পাশে পড়ে থাকছে বর্জ্য, সড়কগুলো ভাঙাচোরা, ফুটপাত হয়ে গেছে দখল। খানাখন্দে ভরা সড়কে চলতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র না থাকার কারণে যেটা হচ্ছে, আপনার প্রশাসক বসে আছে, কিন্তু একটা প্রশাসক এটা আপনার কেউ কোনো মনিটরিং করতে পারতেছেন। দায়িত্ব পালন করার কোনো লোক নাই। এখন যে যেখানে পারে ফেলতেছে ওটা ওইভাবেই পড়ে থাকবে। আমাদের তো অনেক বেশি ভোগান্তি হচ্ছে, রিক্সা ভাড়া বেশি নিচ্ছে, অটো এদিকে আসেই না, আমরা অনেক ভোগান্তি পোহাচ্ছি। রাস্তার যে কাজটা, এটা প্রসেসিং যত দ্রুত হবে তত আসলে সকলের জন্য মঙ্গল। কারণ এই যে ধুলাবালি চলাচল যাতায়াতে অনেক ধরনের অসুবিধা হচ্ছে আমাদের। নাগরিক প্রতিনিধিরা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজ তদারকিতে অভাব আছে, যার প্রভাব পড়ছে নাগরিক সেবায়। এখন নাগরিক সেবা থেকে একেবারেই বঞ্চিত, যা মনে করেন কষ্টের শেষ নেই। তাহলে তো রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে নাগরিক সেবা যে বিধানটা, সে অনুযায়ী নাগরিকদের সেবা দেওয়ার কথা। সব সেবাই ধস নামেনি দাবি করে কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন কাজ চলমান থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় কিছুটা ভাটা পড়েছে। আগের অবস্থায় ফিরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্লাইওভারগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মূল রাস্তা যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা প্রপারলি রাস্তা ঝাড়ু থেকে আরম্ভ করে আদার্স যে কার্যক্রমগুলো করতে পারি না। আর আমাদের চেষ্টা ছিল, আর সবসময় চেষ্টা থাকে যে আমাদের সুনাম ধরে রাখার, এবং সেটা চেষ্টা করছে। ম্যাজিস্ট্রেট সংকটের কারণে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না দাবি করে সিটি কর্পোরেশন বলছে, নাগরিকরা যাতে সেবা পান সেজন্য সব চেষ্টা তারা করছেন। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। পটুয়াখালীতে শ্মশান ঘাটে মোমবাতি প্রজ্বলন ও প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য ও পূজা অর্চনা সহ নানা আয়োজনে পালিত হয়েছে শ্মশান দীপাবলি উৎসব। রোববার সন্ধ্যায় লাউকাঠি নদী সংলগ্ন জেলার কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে এই উৎসব পালিত হয়।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা শ্মশান ঘাটে এসে উপস্থিত হন। আলোকসজ্জা ঝলমলে শ্মশান প্রাঙ্গণে হাজারো প্রদীপের আলোয় ঝলঝল করে হারানো প্রিয়জনদের স্মৃতি, ভক্তি, ভালোবাসা আর স্মরণে ভরে উঠেছে পুরো এলাকা। এদিকে বরিশাল ও ঝালকাঠিও মোমবাতি প্রজ্বলন হারানোর প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য ও পূজা অর্চনা পালিত হয় শ্মশান দীপাবলি উৎসব।